আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে 4টি বিষয়ে গণভোট। কিন্তু এই নির্বাচন আগের যে কোনো নির্বাচন থেকে কেন আলাদা? বেগম জিয়া নেই, আওয়ামী লীগ নেই, নতুন রাজনৈতিক বাস্তবতা। আর আছে একটি বড় প্রশ্ন, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে? হ্যাঁ, চিন্তার এই জগৎকে নাড়া দিতে চলুন দেখে আসি মাসিক আল কাউসারের সম্পাদকীয় হতে। চলতি ফেব্রুয়ারি মাসের 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর সাথে একই দিনে একটি গণভোটও হওয়ার কথা। 4টি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে। সেগুলো হলো: ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে সাধারণ মানুষ তাদের মতামত জানাবেন। যদিও আমাদের এই অঞ্চলে নির্বাচন আসে যায়, কিন্তু জনগণের ভাগ্য প্রায় একই রকম থেকে যায় অথবা আরো খারাপের দিকে যায়। নির্বাচনে ক্ষমতাসীনদের মধ্যে পরিবর্তন আসলেও জনগণের সাথে তাদের আচরণ প্রায় একই রকম থাকে। বিগত 3-4টি জাতীয় সংসদ নির্বাচন নাম সর্বস্ব ছিল এবং সেগুলো কারচুপিপূর্ণ ও লোক দেখানো হওয়ার বিষয়ে কারো তেমন দ্বিমত নেই। যারা নির্বাচন করিয়েছে তারাও দায় সারা গোছের করিয়েছে। তাদেরও এরকম একটা ভাব ছিল, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য একটা নির্বাচন দরকার, তাই নির্বাচন করিয়েছে। সে নির্বাচনগুলো বিভিন্ন কুখ্যাত খেতাবও পেয়েছিল। কোনোটি ছিল প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, তখন 150টি আসনেরও বেশি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের লোকেরা এমপি হয়ে গিয়েছিল। কোন নির্বাচন আবার রাতের নির্বাচন খ্যাতি পেয়েছিল। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, বর্তমানে কারাবন্দী, সে কথা স্বীকারও করেছিলেন যে রাতে ব্যালট বক্স বিভিন্ন বাহিনী ও সরকারি লোকদের দিয়ে ভরানো হয়েছিল। কোন নির্বাচন ডামি নির্বাচনেরও খেতাব পেয়েছিল। 2009 এর নবম জাতীয় সংসদ নির্বাচনটিকে যদিও অনেকেই নিরপেক্ষতার পোশাক পরিয়েছেন, কিন্তু সেটিতেও যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল, এর মাধ্যমে বিশেষ একটি দলকে ক্ষমতায় আনার ব্যবস্থা ছিল, সেটিও পরবর্তীতে প্রকাশ্যে এসে গেছে। এসব কারণে নির্বাচনের প্রতি এদেশের মানুষের অনেকটা অনীহা তৈরি হয়ে গিয়েছিল। এবারের নির্বাচন একটু ভিন্ন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এবার নির্বাচন কারচুপিতে এবং লোক দেখানো নির্বাচনে যারা অতীব দক্ষ ছিল তারা প্রেক্ষাপটের বাইরে। যদিও তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টি এই নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছে, তারা নির্বাচন করবে বলে শোনা যাচ্ছে। সরকার বা নির্বাচন কমিশন এক্ষেত্রে জুলাই আন্দোলনে ভূমিকা পালনকারী গোষ্ঠীদের দাবি আমলে নেয়নি। যারা বারবার বলে আসছিল বিগত স্বৈরাচারী গোষ্ঠীর অন্যতম সহযোগী ও দোসর এ দলটিকে নির্বাচনের বাইরে রাখা হোক, কিন্তু এখন পর্যন্ত তারা নির্বাচনে মাঠে রয়েছে। যদি বর্তমান ধারাবাহিকতা ঠিক থাকে, এখন পর্যন্ত যা বলা হচ্ছে সেই গতি যদি বজায় থাকে, তাহলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে দেশে আবার আরেকটি নির্বাচিত সরকার আসবে বলে আশা করা যায়। সাথে সাথে মানুষ একটি গণভোটেও তাদের রায় প্রদান করবে বলে আশা করা যায়। আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ থাকবে সামনের বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা। বিগত সময়ে দেশের সকল সেক্টরকে যে কলুষিত করে ফেলা হয়েছিল সেগুলো থেকে বের করে আনা, সে নিয়ে আজকে আমরা কথা বলছি না। কিন্তু সামনে যে ভোট, সেই ভোটে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। যদিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক সময় জনগণের মতামতের প্রতিফলন সেভাবে হয় না। অন্য ভাষায় বলতে গেলে যারা বুঝবান নাগরিক, আলাদাভাবে তাদের কোনো গুরুত্বই তৈরি হয় না। বুঝবান বা শিক্ষিত লোকজনের আলাদা কোনো গুরুত্ব ফুটে ওঠে না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পেশিশক্তির প্রভাব শেষ মুহূর্তে গিয়ে নির্বাচনী ফলাফলে বড় ধরনের ভূমিকা পালন করে। তবুও একজন নাগরিক হিসাবে সাধ্য অনুযায়ী দেশের স্বার্থে ভূমিকা রাখাও কর্তব্যের মধ্যে পড়ে। যদিও নির্বাচনের প্রাক্কালে কোনো একটি দলকে সুনির্ধারিত ভোট দেওয়ার কথা বলা এবার আরো কঠিন হয়ে উঠেছে, কারণ
বর্তমান সময়ে বিএনপি জিয়া ও খালেদা জিয়ার আদর্শ থেকে অনেকটা বিচ্যুত হয়ে গেছে বলে অনেকে মনে করছেন। দীর্ঘ নির্বাসিত জীবন পার করার পর দেশে ফিরে আসা তারেক রহমান কদিন আগেই মাত্র সরাসরি বিএনপির হাল ধরেছেন। ভবিষ্যতে তিনি বিএনপিকে কিভাবে চালাবেন অথবা তার দল ক্ষমতায় গেলে তিনি কিভাবে দেশের নেতৃত্ব দিবেন এবং ভালো কাজগুলোতে তার বাবা মার পদাঙ্ক অনুসরণ করবেন কিনা সেটি এখনো মানুষের কাছে পূর্ণ স্পষ্ট নয়। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আরও কিছু ইসলামী দল ও সাধারণ দল নিয়ে যে জোট করেছে তাদের বিষয়টি আরও অস্পষ্ট। জামায়াতে ইসলামী যদিও আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই স্লোগান ধারণ করে থাকে, কিন্তু এবার নির্বাচন তারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য করছেন বলে নিজেরাই দাবি করছেন না, বরং বছরখানেক থেকে তো তাদের বড় নেতারা পরোক্ষভাবে নিজেদের সেকুলার প্রমাণেই বেশি ব্যস্ত রয়েছেন বলে অনেকে মনে করছেন। এছাড়া এই দলটির প্রতিষ্ঠাতা ও আদর্শিক নেতা মরহুম মওদুদী সাহেবের আকিদা, বিশ্বাস, চিন্তা চেতনা, বক্তব্য লেখনী ও রাজনৈতিক দর্শনের বহু কিছুই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী মূলধারার ওলামায়ে কেরামের দৃষ্টিতে বিতর্কিত ও ভ্রান্ত। সেসব বিতর্কিত বিষয় খণ্ডন করে মওদুদী সাহেবের জীবদ্দশাতেই আলেমগণ এসব বিষয় স্পষ্টভাবে বলেছেন। অনেকে দলিল প্রমাণ সহ কিতাবাদিতে লিখে গেছেন। সুতরাং এ দলটি ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করবে? ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে তারা কি আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অনুসরণ করবে, নাকি তাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেবের পদাঙ্কেই চলতে থাকবে, সেটিও তারা স্পষ্ট করেনি। যেহেতু জামাতের সকল নেতারই ইসলামী জ্ঞানের মূল ভিত্তি সৈয়দ আবুল আলা মওদুদী ও তার পরবর্তীতে নেতাদের বইপত্র এবং তাদের চালচলন, জীবনাচরণ ওই ধাঁচেরই, তাই দেশের ধর্মপ্রাণ মানুষের সঙ্গত কারণেই শঙ্কা রয়েছে এই দলটির বিষয়ে। তারা ক্ষমতা এলে কিভাবে দেশ পরিচালনা করবে, ধর্মীয় বিষয়গুলোর ব্যাখ্যায় কোন রীতি অনুসরণ করবে সেটিও অস্পষ্ট। এসব বিষয়ে মানুষের শঙ্কা আরও বেড়ে যায় যখন তারা দেখে এ দলটি ইসলামী নামের হওয়া সত্ত্বেও এবং তারা ইসলামী শাসন ব্যবস্থার দাবিদার হওয়া সত্ত্বেও তাদের মূল নেতাদের বলতে গেলে তেমন কেউই কুরআন হাদিসের শিক্ষা মূল উৎস থেকে গ্রহণ করেননি। তাদের প্রায় সকলেই জেনারেল শিক্ষিত। এ নেতারাই যদি ক্ষমতায় যান তাহলে তারা ধর্মীয় বিষয়গুলো ব্যাখ্যায় কাদের অনুসরণ করবেন, অনেকে এই প্রশ্ন উত্থাপন করে থাকেন। তাছাড়া বাংলা ও ইংরেজি থেকে ধর্মীয় বিষয়াদি পড়ে সত্যিকার অর্থে পরিপূর্ণ ইসলাম বোঝা যায় কিনা? ওই দলটি অবশ্য তাদেরকে ভোট দেওয়ার জন্য ভিন্ন কথা বলেন। তারা দাবি করে থাকেন অন্য দলগুলোকে তো জনগণের পরীক্ষা করা হয়ে গেছে, কিন্তু জামাতকে এখনো পরীক্ষা করা হয়নি, তাই আমাদেরকেও একবার পরীক্ষা করে দেখুন। কিন্তু অনেকেই বলেন জামাতকে একেবারেই পরীক্ষা করা হয়নি এমন তো নয়, তারা তো জেনারেল এরশাদের আমলেও এমপি হয়েছে। যুগপৎ আন্দোলনের বাইরে গিয়ে আওয়ামী লীগের সাথে স্বৈরাচারী এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করেছে। এরপর ৯০-৯৬ সনের বিএনপি সরকারে সরাসরি তারা অংশীদার না থাকলেও তাদের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছিল। ২০০১ থেকে ৬ সনের সরকারের তো তারা ক্ষমতায় গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। তাদের দলের প্রধান দুই নেতা মরহুম মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। তাই এই দলটির নীতি আদর্শ বা ক্ষমতায় গেলে তারা কি করবে তা জনগণের একেবারেই ধারণা নেই এমন নয়। যাই হোক, এসবের মধ্যেও জামায়াত এবার ১০টির মতো দল নিয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচনের ময়দানে রয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী প্রধান অংশ নিয়ে গঠিত নতুন দল এনসিপি তো নিজেদেরকে গুছিয়েই উঠতে পারেনি। এর মধ্যে আবার তারা জোটেও যোগ দিয়েছে, যার দরুন মানুষ কিছু স্বকীয়তার চিন্তা করলেও তাদের মধ্যে সেটি আর বাকি থাকেনি। অন্যদিকে আলেম উলামার রাজনীতি বহু বছর থেকেই বহু দলে বিভক্ত। এর মধ্যে এই জোট সেই জোটের পেছনে পড়ে এ দলগুলোর মান, মর্যাদা, আকর্ষণ কোনোটিই থাকেনি। জোট ও এমপিত্বে রাজনীতি করতে গিয়ে এ দলগুলোর নেতৃবৃন্দ কর্তৃক আদর্শের জলাঞ্জলি দেওয়া সাধারণ ধর্মপ্রাণ মানুষ একেবারেই পছন্দ করছে না। তাই এখন ভোট কাকে দেব এই বিষয়টি সহজে ফয়সালা করা যাচ্ছে না। বিষয়টিকে এভাবে দেখার উপায় নেই যে একদিকে ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতা, অপরদিকে সাধারণ রাজনৈতিক দল। কারণ যেমনিভাবে ইসলামের নাম বহনকারীরাও ইসলামী হুকুমত কায়েম করার কথা বলছে না, তেমনি সাধারণ রাজনৈতিক দলটিও ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলছে। তাই এখানে অন্যান্য অনেক বিষয়ই বিবেচনার মতো রয়েছে, যেগুলোর প্রতি কিঞ্চিত ইঙ্গিত করা হয়েছে। সুতরাং আমরা মনে করি জনগণ তাদের ভোট প্রদানের ক্ষেত্রে যাতে কোনো ভুল সিদ্ধান্তে উপনীত না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করে, আমানতদার, সমঝদার, বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে এবং চিন্তা ভাবনা করে ভোটের এই আমানত যথাযথ আদায়ে সচেষ্ট হওয়া দরকার। আর যে দলের বা জোটেরই হোক কোনো প্রার্থী যদি সুস্পষ্ট ও ঘোষিতভাবে ইসলাম বিদ্বেষী, আলেম উলামা বিদ্বেষী হয়,
এদেশের ইসলামী শিক্ষার মূলধারা কওমি মাদ্রাসাগুলোর প্রতি অশ্রদ্ধাশীল হয়, অথবা অতীতের ইতিহাস ও আচরণে কারো মুনাফিকি চরিত্র যদি সুস্পষ্ট থাকে, তাহলে এমন লোক বা লোকদেরও ভোটদানে বিরত থাকা উচিত।